নমস্কার, কেমন আছেন সবাই? আজকের এই পর্বটা হচ্ছে কলকাতার একটা জায়গাকে কেন্দ্র করে, যার নাম হচ্ছে ইকো পার্ক। পৃথিবীর এত জায়গা ঘুরে নিলাম, অথচ ইকো পার্ক, নিকো পার্ক, তারপরে ওদিক থেকে প্রিন্সেপ ঘাট, এগুলোই আমার যাওয়া হলো না। আসলে যাওয়ার কোনো সুযোগও হয়নি, যাওয়ার কোনো হয়তো সময়ও পাইনি, বা কখনো হয়তো ইচ্ছাও হয়নি। বাট আজ সময়, সুযোগ, ইচ্ছা সব কিছু এক জায়গাতে কেন্দ্রীভূত হয়েছে, আর সেই জন্যই আজ যেতেই হচ্ছে ইকো পার্ক, আমি ঘুরে দেখতে, আর অবশ্যই আপনাদেরকে দেখাতে। তাদের জন্য বিশেষ করে যারা ইকো পার্ক দেখেননি। ইকো পার্ক কিন্তু শুধুমাত্র কলকাতারই সবথেকে বড় পার্ক নয়, সারা ভারতের মধ্যে যতগুলো আরবান বা শহুরে পার্ক রয়েছে তার মধ্যে ইকো পার্ক কিন্তু হচ্ছে নাম্বার ওয়ান তার আয়তনের দিক থেকে। এই কলকাতার বুকে 480 একর জায়গা জুড়ে তৈরি হয়েছে এই ইকো পার্ক, আর সেই সঙ্গে রয়েছে ইকো পার্কের অন্যতম সেরা আকর্ষণ, যার নাম হচ্ছে সেভেন ওয়ান্ডার্স। এছাড়াও রয়েছে থিম পার্ক, মিউজিক্যাল ফাউন্টেন, সাইক্লিং, বোটিং, আর বাচ্চাদের জন্য খেলার জায়গা। 2012 সালের 29শে ডিসেম্বর এই ইকো পার্কের প্রথম শিলান্যাস করা হয়। তারপর 2013 সালের 1 জানুয়ারি এই ইকো পার্ক জনসাধারণের জন্য খুলে দেওয়া হয়। আমাদের সামনে রয়েছে এই নিউ টাউন এলাকার আরও একটা আইকনিক ল্যান্ডমার্ক, যার নাম হচ্ছে বিশ্ব বাংলা গেট। এর উচ্চতা হচ্ছে ওই 55 মিটার মতো। 2019 সালের 2রা ফেব্রুয়ারি এই বিশ্ব বাংলা গেট জনসাধারণের জন্য খুলে দেওয়া হয়েছিল। আর এই যে ওপরে রেস্টুরেন্টটা রয়েছে গোলাকার, এই রেস্টুরেন্ট থেকে কিন্তু এই রাজারহাট নিউ টাউন এলাকার পুরো ভিউ পাওয়া যায়, মানে যাকে বলে এক কথায় 360 ডিগ্রি ভিউজ পাওয়া যায়। খাওয়া দাওয়া হলো, ভিউও দেখা হলো। সুন্দর জায়গা, সুন্দর লোকেশন, সন্ধ্যাবেলায় আসলে লাইট টাইট আরও জ্বলে। এই বিশ্ব বাংলা গেটের পাশে রয়েছে হিটকো ভবন, এটাই কিন্তু ইকো পার্ক তৈরি করেছিল। মানে এটা ইকো পার্ক ছিল হচ্ছে এদেরই প্রজেক্ট। তার এই অংশটা সবচাইতে সুন্দর। এখানে থাকলে মনে হবে মানে কলকাতার মধ্যে যেন অন্য একটা নতুন কলকাতা। যারা প্রথমবার কলকাতায় আসবে, হাওড়া বা শিয়ালদা স্টেশনে নামার পর বা শালিমারে নামার পর তারা কলকাতার অন্যরকম চেহারা দেখতে পাবে। কিন্তু যারা এই দিকটায় আসবে ফার্স্ট টাইম, তাদের কাছে কিন্তু রাজধানী শহরই বটে। বেশ সুন্দর রাস্তাঘাট, পরিষ্কার পরিচ্ছন্ন, মাঝে মধ্যে সব বড় বড় বিল্ডিং, এদিকে মেট্রো স্টেশন। মানে একটা রাজধানী শহরের এরকমই তো রূপ আমরা কল্পনা করি মনে মনে। আমাদের ড্রাইভার সাহেব বলছে এইদিকে রয়েছে মিষ্টি হাব। এটা নাকি ইকো পার্কের 3 নম্বর গেট। তো এখানে একটা বড় মিষ্টির দোকান আছে, মিষ্টি হাব। এখানে নাকি সমস্ত মিষ্টি মিষ্টি তৈরি হয়। অনেক রকম মিষ্টির দোকান এখানে বোধহয় রয়েছে, তারই একটা কম্বিনেশন, সেখান থেকে হাব হয়ে গিয়েছে। এই হচ্ছে ইকো পার্কের গেট নাম্বার 4। অন্তত ক্যাব চালক আমাকে এখানে নামিয়ে দিল। আপাতত দেখি কোথায় টিকিট পাওয়া যায়। আর এই যে মেট্রো স্টেশন ইকো পার্ক, এই ইকো পার্ক মেট্রো যখন চালু হবে, এখান থেকে জাস্ট একটা এরকম ফুট ব্রিজ রয়েছে, একদম গেটের সামনেই পৌঁছানো যাবে। ওই হচ্ছে টিকিট কাউন্টার। দেখি এখানে কত টাকা করে টিকিট। টিকিট কেটে নিলাম, দাম মাত্র 30 টাকা। হ্যাঁ, আমাদের এখানে এগুলো সম্ভব। 30 টাকা এত বড় একটা পার্কের এন্ট্রি অবশ্যই সম্ভব। মঙ্গলবার থেকে রবিবার বেলা 12টা থেকে 8টা 30। আর টিকিট কাউন্টার ক্লোজিং সময় হচ্ছে সন্ধ্যে 7:30। 3 বছর পর্যন্ত বাচ্চাদের কোনো টিকিট টাকা লাগবে না। মনডে হচ্ছে ক্লোজ, সোমবার বন্ধ থাকে। উইকডেজে এখানে ভিড়টা একটু কম হয়, উইকেন্ডে ভিড়টা বেশি হয়। তবে যখন ফেস্টিভ সময়, ওই পুজোর সময় থেকে শুরু করে মোটামুটি জানুয়ারি বা ফেব্রুয়ারি পর্যন্ত, শীতকাল থাকে যখন, যখন গরমটা থাকে না বা বৃষ্টি বৃষ্টি হয় না, তখন কিন্তু এখানে বেশ ভালোই ভিড় হয়। পার্কে ঢোকার জন্য 30 টাকা টিকিট। সেভেন ওয়ান্ডার্স দেখার জন্য কিন্তু এখানে আবারও টিকিট রয়েছে। দেখি এখানে কত টাকার টিকিট নেয়। সেভেন ওয়ান্ডার্স দেখার টিকিট নিলে হচ্ছে 30 টাকা। এখানে ক্যাশও পে করা যায়, এখানে অনলাইনেও পে করা যায়, মানে পেটিএম, ফোনপেতেও পে করা যায়। সপ্তম আশ্চর্যে শুরুটা হচ্ছে মিশরের পিরামিড দিয়ে। এই হচ্ছে মিশরের পিরামিড। গিজার যে 3টে পিরামিড, সেই পিরামিড, আর সেই সঙ্গে এখানে স্ফিংসের মূর্তি। জানি আপনাদের মধ্যে কেউ কেউ বলবে যে অনেক কিছু তো দেখছি আপনার ব্লগে, আমরা ইজিপ্ট কবে দেখব, ইজিপ্টের পিরামিড কবে দেখব, বা ইজিপ্টের গল্প আপনার মুখ থেকে শুনবো। খুব তাড়াতাড়ি হবে, চেষ্টা করছি 2026 সালের যদি অক্টোবর মাসে একটা দিন সাথে যদি ইজিপ্ট ট্রিপ করা যায় এবং আপনাদেরকে আমার ক্যামেরায় বা আমার কথায় ইজিপ্টের গল্প শোনানো যায়। পিরামিড দেখার পর এই যে সামনে লাল রঙের যে পাথুরে বিল্ডিং দেখা যাচ্ছে, হ্যাঁ, এটা পাথর কেটেই তৈরি। এটা হচ্ছে জর্ডনের পেট্রা। যীশুখ্রিস্টেরও জন্মের আগে, মানে খ্রিস্টপূর্ব কয়েক শতক আগে, জর্ডনের যে ডেজার্ট বা মরুভূমি রয়েছে, সেই মরুভূমির যে পাহাড়, তাতেই কিন্তু খোদাই করে এই জিনিস তৈরি করা হয়েছিল। মানে মানুষের স্থাপত্যবিদ্যার চূড়ান্ত নিদর্শন হচ্ছে এই জর্ডনের পেট্রা। তার জন্যই কিন্তু বিশ্বের যে সপ্তম আশ্চর্য, সেই সপ্তম আশ্চর্যের মধ্যে কিন্তু একটা রয়েছে জর্ডনের এই পেট্রা। আর এইদিকে রয়েছে বিশ্বের সপ্তম আশ্চর্যের একটা, যেটা আমাদের ভারতবর্ষেই রয়েছে, এই হচ্ছে আগ্রার তাজমহল। আশা করি আমার যারা দর্শক তারা সবাই তাজমহল অন্তত একবার না একবার দেখে নিয়েছেন, কেউ কেউ হয়তো একাধিকবারও দেখে থাকতে পারেন। আর এবারে যে বিশেষ জিনিসটার সাথে আপনাদের পরিচয় করানোর জন্য এই ইকো পার্কে আসা, ইনস্টা 360-র নতুন ক্যামেরা
যেটা চলতি মাসের 12 তারিখে লঞ্চ করতে চলেছে। সেই নতুন ক্যামেরার নাম হচ্ছে Insta360X6। আজকের দিনে দাঁড়িয়ে আমরা যখন কোনো জায়গায় বেড়াতে যাই তখন আমাদের বিভিন্ন ধরনের ভিডিও দরকার হয় বা ছবির দরকার হয়। কোনো একটা ক্যামেরা যেটা অ্যাকশন ক্যামেরার কাজ করে দেবে, কোনো একটা ক্যামেরা যেটা স্টিল ফটোগ্রাফির কাজ করে দেবে, কোনো একটা ক্যামেরা যেটা ব্লগের কাজ করে দেবে। এইরকম 4-5 রকম রিকোয়ারমেন্টস আমাদের থাকে। এবার আমাদের সবার পক্ষে তো সম্ভব নয় যে একটা ব্যাগে 1000 রকম ক্যামেরা নিয়ে ঘুরে বেড়ানো। তো Insta360X6 হচ্ছে এমন একটা ক্যামেরা যে ক্যামেরা কিন্তু অল ইন ওয়ান সলিউশন, আপনার কিন্তু সব কাজ ও করে দেবে। যারা মন দিয়ে ভিডিওটা দেখবেন প্রথম থেকে শেষ পর্যন্ত তারা কিন্তু Insta360-র ফ্যান অবশ্যই হয়ে যাবেন। ছোট ক্যামেরা কিন্তু বড় ধামাকা। এবারে এই ক্যামেরা ব্যবহার করে আমি এই যে তাজমহল রয়েছে সেই তাজমহলের 360 ডিগ্রি ভিডিও শ্যুট করব, যেখানে রেজলিউশন থাকবে হচ্ছে 8K। এবার দেখুন কীরকম লাগছে এই 360 ডিগ্রি ভিডিও। ক্যামেরার সাথে কিন্তু আরও একটা দরকারি জিনিস রয়েছে, সেটা হচ্ছে Insta360-র সবথেকে ভালো কম্বিনেশন, মানে ক্যামেরার সাথে যেটা সবচেয়ে বেশি যায় সেটা হচ্ছে ইনভিজিবল সেলফি স্টিক। অনেকটাই বড় আর তেমনই কিন্তু হচ্ছে হালকা, যেখানে কিন্তু আমি আমার Insta360 যে ক্যামেরা সেটা কিন্তু ইজিলি আমি মাউন্ট করতে পারি। এটাকে প্রয়োজন মতো ছোটো কিংবা বড়ও করতে পারবো। যখন আমরা 360 ডিগ্রি ফটো তুলব সেক্ষেত্রে 360 ডিগ্রি ফটো মোড রয়েছে, তারপরে রয়েছে ভিডিও মোড, রয়েছে পিওর ভিডিও মোড যেটা আমরা রাত্রে ব্যবহার করতে পারবো, তারপর রয়েছে টাইম ল্যাপস, টাইম শিফট, বুলেট টাইম, লুপ রেকর্ডিং, রোড মোড, স্টার ল্যাপস, ইন্টারভ্যাল, এতগুলো মোড রয়েছে। এখানে দুরকম অপশান রয়েছে, একটা হচ্ছে 360 ডিগ্রি ভিডিও, একটা হচ্ছে ফ্ল্যাট ভিডিও। আমি প্রথমে 360 ডিগ্রি ভিডিও ধরেই শুরু করি। এখানে 3 রকম অপশান রয়েছে, 8K রেজলিউশন, 6K রেজলিউশন আর হচ্ছে 4K রেজলিউশন। X6 কিন্তু 8K পর্যন্ত রেজলিউশন সাপোর্ট করে এবং সেই সাথে কিন্তু 50 ফ্রেম পার সেকেন্ড। 50 ফ্রেম পার সেকেন্ডে 8Kতে এই যে পিরামিড, এই 7 ওয়ান্ডার্সের যে পিরামিড, সেই পিরামিডের 360 ডিগ্রি ভিডিও কেমন আসে এবার সেটা আপনাদের 6 থেকে 7 ইঞ্চি স্ক্রিনে। আর এখানকার ভিডিও শ্যুট করতে করতে এর যে লো লাইট পারফরমেন্স সেটা কিন্তু একবার দেখাও যাবে। পিরামিডের ভেতরে যেরকম রয়েছে দেয়াল চিত্র বা এখানে একটা মামি রাখাও রয়েছে, তো এই অল্প আলোতে এই রেজলিউশন সেটাও কিন্তু এখন টেস্ট হয়ে যাবে। ইকো পার্ক কিন্তু শুধু সুন্দর জায়গাই নয়, সেখানে কিন্তু আমার অনেক সুন্দর সুন্দর দর্শকদের সঙ্গে দেখা হয়ে গেছে। ওনারাও আজকে ইকো পার্কে প্রথমবার এসেছেন? না, সেকেন্ড টাইম। আগেও এসেছেন। ইকো পার্ক আগেও এসেছে। আসলে ইকো পার্ক জায়গাটা এমন সুন্দর যেখানে একবার নয় বারবার আসতে ইচ্ছা তাই তো? আর আমরা বয়স্করাও আসছি, লাগাতে ভালোই লাগছে। একটা সুন্দর ছুটির দিন আর কি, উইকেন্ড কাটানোর জন্য এখানে সবাই এসছে। আজকে ওয়েদারটা সুন্দর, বৃষ্টি হচ্ছে টিপ করে। যখন আমি সবার ভিডিও নিচ্ছি না তখন এই যে ফেস ট্র্যাক সেটা কিন্তু যতজন রয়েছে সবার কিন্তু ফেস ট্র্যাক হচ্ছে, অর্থাৎ আমাদের যে ফোকাস সেটা কিন্তু ফেসের ওপরেই রয়েছে। এটাও কিন্তু এই ক্যামেরার একটা দারুণ ফিচার্স। যখন আপনারা ক্যামেরা কেনার পরে ব্যবহার করতে শুরু করবেন না তখন দেখবেন এর নানা রকম ফিচার্স রয়েছে, মানে যেগুলো আমরা ভাবি একটা ক্যামেরা যা যা থাকা দরকার সব কিন্তু এখানে রয়েছে। এর ওজন কত জানেন? মাত্র 196 গ্রাম। আর এই রয়েছে 2.32, এটা হচ্ছে OLED স্ক্রিন। ক্যামেরা অফ কিংবা অন করার জন্য কিন্তু এখানে পাওয়ার বাটন রয়েছে। এই লাল হচ্ছে রেকর্ডিং বাটন, যেটা প্রেস করে কিন্তু আমরা রেকর্ডিং অন বা অফ করতে পারি। এটা হচ্ছে Insta360 ক্যামেরার আরও একটা ফিচার, যেটা হচ্ছে ফ্ল্যাট ভিডিও মোড, যেখানে কিন্তু আমি 5K ভিডিও 60 FPS পর্যন্ত শ্যুট করতে পারি। এটাও আমরা যারা ব্লগ বানাই, আমরা যখন ক্যামেরার সামনে কথা বলি বা ক্যামেরার ব্যাকগ্রাউন্ডে কথা বলি, সামনে কোনো সাবজেক্টকে দেখায়, তার জন্য কিন্তু এই মোডটা ভীষণ ইম্পর্ট্যান্ট। যারা ট্রাভেলার, কন্টেন্ট ক্রিয়েটার এবং প্রথমবার যারা ক্যামেরা ব্যবহার করছে, যাদের ক্যামেরার সম্পর্কে অতটাও আইডিয়া নেই, বিশেষ করে ক্যামেরার যে প্রো মোড সেই সম্পর্কে আইডিয়া নেই, তাদের জন্য কিন্তু এটা হচ্ছে বেস্ট সলিউশন। এবারে নেব হচ্ছে 360 ডিগ্রি ফটো, আর এক্ষেত্রে রেজলিউশন থাকবে 120 মেগাপিক্সেল, টাইমার থাকবে হচ্ছে 5 সেকেন্ড। যারা ব্লগার তাদের জন্য ক্যামেরার এই পার্টটা কিন্তু খুব ইম্পর্টেন্ট। এটা হচ্ছে ইনস্টা ফ্রেম 2.0 মোড, যেখানে আমি যখন ক্যামেরার সামনে এসে কথা বলছি তখন কিন্তু আমার ফেস ক্যামেরা ট্র্যাক করতে পারছে। হাতে ক্যামেরা নিয়ে আমরা কোনো কিছু বলতে যাই বা বলার মাঝেই যখন কোনো কিছু একটা দেখাই, সেই সুবিধাও কিন্তু এই ক্যামেরাতে রয়েছে, যেটা হচ্ছে ইনস্টা ফ্রেম মোড 2.0।
ক্যামেরা সুইচ করার পর কিন্তু আমার প্রয়োজন মতো কিন্তু আমি আমার সাবজেক্টকে ওয়াইড করতে পারি আমার ক্যামেরার যে লেন্স সেটাকে সুইচ করে। এটা হচ্ছে 156 ডিগ্রি ভিউ, এটা হচ্ছে মেগা ভিউ, এটা হচ্ছে লিনিয়ার ভিউ। বারবার ক্যামেরাকে ঘোরানোর দরকার পড়বে না, আমরা কিন্তু আমাদের আশেপাশের সব কিছুকে জাস্ট একটা টাচ করে স্পিন করতে পারি। এটা হচ্ছে 360 ডিগ্রি স্পিন, অর্থাৎ আমাকে নিয়ে আমার আশেপাশে যা কিছু আছে সব কিছু কিন্তু চলার পথে আমার এই ক্যামেরায় বন্দি হয়ে যাবে। দারুণ রাস্তাঘাট, চারিদিকে প্রচুর সবুজ ঘাস, পাখি ডাকছে। কলকাতার মধ্যে এরকম একটা জায়গা জাস্ট যাকে বলে হচ্ছে ভাবাই যায় না। আজকে আমার অনেক কিছু প্ল্যান ছিল, যে এই ক্যামেরা নিয়ে হাওড়া ব্রিজে শ্যুট করব, প্রিন্সেপ ঘাটে শ্যুট করব, ভিক্টোরিয়া মেমোরিয়ালে শ্যুট করব, মিলেনিয়াম পার্কে শ্যুট করব। বাট ইকো পার্ক এতটাই বড় যে এই পার্ক ঘুরে দেখতে এখানে শ্যুট করতে করতে আমার একটা দিন চলে গেল। শুধু চলছেই নয়, এতে প্যাসেঞ্জারও রয়েছে, আর এই রয়েছে জেনারেটর কার, ভেতরে এসি রয়েছে, এসি কন্ট্রোল করছে। আলাদাই টেকনোলজি, যে যাই বলুক। ট্রেন দেখতে দেখতে যেটা খুব ইচ্ছা করে সেটা হচ্ছে ট্রেনের সাথে পুরো একটা 360 ডিগ্রি ভিডিও নিতে, যদি এই ট্রেনটা আমার পুরো ফ্রেমে থাকতো। 360 ক্যামেরা অন করে যদি ট্রেনের সাথে একটু হাঁটতে পারতাম তাহলে কেমন রাখতো, মানে একই ফ্রেমে ট্রেন এবং আমি। চলুন সেটা একবার টেস্ট করে দেখে নিই কীরকম লাগছে 360 মোডে। এই ভিস্তাদম ট্রেন, সেই সাথে আমি। এই ট্রেন, আমি এবং এর আশেপাশে যা কিছু রয়েছে সব কিন্তু একটা ফ্রেমে বন্দি। এই ডুয়েল ক্যামেরায় কিন্তু সনির 1/1.1 ইঞ্চি সেন্সার ব্যবহার করা হচ্ছে, আর 360 ক্যামেরায় এই প্রথমবার ব্যবহার করা হচ্ছে নেটিভ ডলবি ভিশন, অর্থাৎ কোনো রকম কালার গ্রেডিং ছাড়াই কিন্তু আমরা দুর্দান্ত ফুটেজ পেতে পারি। এটা হচ্ছে সাইকেল, আধ ঘন্টার জন্য লাগবে হচ্ছে 150 টাকা, আর ডিপোজিট রাখতে হবে হচ্ছে 350 টাকা। মানে আপনি যখন সাইকেল নিচ্ছেন এখানে একটা 500 টাকার নোট দিয়ে দিন, আর যখন আপনি ফিরে আসছেন তখন 350 টাকা ফেরত নিয়ে নিন, দুজনের জন্য সাইকেল। এইবারে যাব এখানকার যে রেন ফরেস্ট, সেখানে এই পার্কের অন্যতম আকর্ষণ এখানকার রেন ফরেস্ট। রেন ফরেস্ট মানে হচ্ছে বর্ষা বন, অবশ্যই সেখানে একটা জলের ব্যাপার স্যাপার থাকবে, বৃষ্টির ধারার ব্যাপার থাকবে, রিমঝিমে ধারাতে চাইমন হারাতে। তো যদি এরকম কিছু ইচ্ছা আপনাদের হয়ে থাকে তাহলে সেটারও ব্যবস্থা রয়েছে এই ইকো পার্কে। চারিদিকে প্রচুর আওয়াজ, জলের আওয়াজ, সেই সাথে উইন্ডি কন্ডিশন তো রয়েছে, তার মধ্যে ব্লগ শ্যুট করছি, তবেই বোঝা যাবে এই ক্যামেরার নয়েজ রিডাকশান যে মাইক্রোফোন সেটা কতটা অ্যাক্টিভ, বা এই ক্যামেরা আমাদের ব্লগের ক্ষেত্রে কতটা ইম্পর্টেন্ট। যে আশেপাশে জল বা জলের ছিটে থাকলেও এই ক্যামেরা কিন্তু ওয়াটারপ্রুফ ক্যামেরা, তাই এই ক্যামেরা নিয়ে যদি আমি জলের মধ্যেও শ্যুট করি বা এই যে জলের ছিটে এসে ক্যামেরায় পড়ছে তাতেও কিন্তু ক্যামেরার কোনো প্রবলেম হবে না, ব্লগের ক্ষেত্রে কোনো ফারাক পড়বে না। শুধু মাঝে মধ্যে মাইক্রোফাইবার যে ক্লথ রয়েছে সেই মাইক্রোফাইবার ক্লথ দিয়ে কিন্তু ক্যামেরার লেন্স, ফ্রন্ট লেন্স এবং ব্যাক লেন্স এটা কিন্তু মুছে নিতে হবে, যাতে আমাদের ভিডিও কোয়ালিটি বা পিকচার কোয়ালিটি প্রচুর শার্প আসে। তো সেখানে আপাতত খানিকটা সময় ভিডিও শ্যুট করছি Insta360 X6 দিয়ে। ভিডিও করতে করতে ক্যামেরার চার্জ শেষ হয়ে যায়, তাহলে কি হবে? কোনো ব্যাপার নয়, একটা এক্সট্রা ব্যাটারিও এর সাথে রয়েছে। এই রয়েছে ব্যাটারি ইনসার্ট করার জায়গা, ভেরি সিম্পল, ইনসার্ট করলাম, লক। একবার ব্যাটারি চার্জ করার পর কিন্তু 140 মিনিট পর্যন্ত ভিডিও শ্যুট করা যায়। ক্যামেরাতে টাইপ সি পোর্ট রয়েছে, এক্ষেত্রে ব্যাটারি রিপ্লেস করার দরকার নেই, পাওয়ার ব্যাঙ্কের সাথে বা কানেক্টারের সাথে লাগালেই কিন্তু এটা অলরেডি ফাস্ট চার্জ হওয়া শুরু করে দেবে। এটা কিন্তু রয়েছে ফাস্ট চার্জিং সাপোর্ট। কোনো কারণে অ্যাক্সিডেন্টালি যদি আপনার ক্যামেরা লেন্স ভেঙেও যায়, এর কিন্তু লেন্স কিট পাওয়া যায়, সেক্ষেত্রে কিন্তু এই যে লেন্স সেটা কিন্তু পুরোপুরি রিপ্লেস করা যায়। সেটা আপনি নিজে বাড়িতে বসেই করতে পারবেন, তার জন্য কিন্তু এটাকে সার্ভিস সেন্টারে পাঠানোর দরকার নেই। ঘুরতে ঘুরতে চলে এসেছি এই পার্কের সবচাইতে সুন্দর জায়গা, অন্তত আমার চোখে যে জায়গাটাকে সবচাইতে সুন্দর মনে হয়েছে, তো সেই ইকো পার্কের যে সবচেয়ে বড় লেক, যেটা হচ্ছে ইকো পার্কের হার্ট, সেটা আবার কেমন দেখুন, মানে পরিবেশটা দেখুন। যারা একাধিকবার এখানে এসেছেন বা মাঝে মধ্যেই আসেন তাদের কাছে এগুলো নতুন কিছু নয়, বাট যারা প্রথমবারের জন্য এখানে আসার প্ল্যান করছেন তাদের জায়গাটা আসতেই হবে। মাঝে মধ্যে এখানে বসে বা দাঁড়িয়ে ভিডিও শ্যুট করার সময় চোখে পড়বে এইরকমই কোনো ডোমেস্টিক ফ্লাইটের আসা যাওয়া মেঘের মধ্যে দিয়ে। আর যারা ফ্লাইটে বসেছে তারা হয়তো কয়েক মুহূর্তের জন্য এই দৃশ্য দেখছে ওপর থেকে নিচে। এখানে এরকম বোটও রয়েছে, এখানে টিকিট কেটে কিন্তু এই বোটে চড়ে এই সুন্দর বিকালে এই জায়গাটা ঘুরে বেড়ানো যায়। আর এই বোটের টিকিটের কত খরচা জানেন? মাত্র 100 টাকা,
পার হেড 1 রাউন্ড, ডবল ডেকার বোট। আসলে কলকাতার মতো শহরে যারা অট্টালিকার ঘেরাটবে বন্দি, চারিদিকে এত গাড়ি ঘোড়া, এত কিছু মানে সমস্ত বাড়ি গায়ে লাগা, তো তারা যখন এই জায়গাটায় আসে তখন তারা ফিল করে যে আমরা হয়তো সেই পৌঁছে গেছি কোনো গ্রাম বাংলার পরিবেশে, যেখানে হয়তো প্রাণ খুলে শ্বাস নিতে পারছি কিংবা খালি পায়ে ঘাসের উপরে হাঁটতে পারছি। জিনিসটা আমাদের ভীষণ দরকার। তো অনেকেই বলে যে প্রাণ হাঁপিয়ে উঠেছে এই শহরে। তো যদি প্রাণ হাঁপিয়ে ওঠে, যদি আমাদের কাছে সেই সময় কোনো কুইক অপশান না থাকে পাহাড়ে কিংবা সমুদ্রে বা জঙ্গলে যাওয়ার, সেক্ষেত্রে আমি মনে করি যে ইকো পার্ক কিন্তু তার একটা সাবস্টিটিউট হতেই পারে। দুপুর থেকে বিকাল এখনও পর্যন্ত আমার প্রায় 5 কিলোমিটার পথ চলা সম্পূর্ণ, বাট যেটা এখনও আপনারা সম্পূর্ণ করেননি সেটা হচ্ছে ভিডিওতে একটা লাইক দিয়ে দেওয়া, আর সেই সাথে একটা কমেন্টস যে আজকের এই ভিডিও যারা দেখছেন তাদের মধ্যে কারা কারা ইকো পার্কে এসেছেন আর কারা আগামী দিনে ইকো পার্কে আসার প্ল্যান করেছেন। এই লেকে কিন্তু বোটিং করাও হয়, বোটিং করারও জায়গা রয়েছে এখানে পার পার্সন 30 মিনিটের জন্য হচ্ছে 300 টাকা। এটা হচ্ছে শিকারা বোর্ড, 2, 3 বা 4 জন যেতে পারে। আর প্যাডেল বোট রয়েছে যেখানে 2 জন থেকে 4 জন যেতে পারে, সেটা হচ্ছে 30 মিনিটের জন্য মাত্র 200 টাকা। এই পার্কে একটা দারুণ জিনিসের দেখা পেলাম, সেটা হচ্ছে অ্যাডভেঞ্চার স্পোর্টস। ওইরকম একটা জায়গাতে মানুষকে ভেড়ো দিয়ে তারপর তাকে জলের মধ্যে ঠেলে দেওয়া। এটা খুব সম্ভবত ওয়াটার রোলার যেটা ওখানে চলছে। প্রত্যেকটা জায়গায় জায়গায় এরকম কিছু ওয়াটার স্পোর্টস রয়েছে। এটা যেমন হচ্ছে কায়াকিংও কিন্তু এখানে রয়েছে। আজকে আকাশে মেঘ রয়েছে, নাহলে কিন্তু দারুণ একটা সানসেটের ফুটেজ এখান থেকে পেতাম এই বিকালবেলায়। জাপানিজ ফরেস্টও কিন্তু ইকো পার্কে দেখে নিতে পারেন। আর জাপানি ফরেস্ট এন্ট্রি করার জন্য কিন্তু কোনো রকম টাকা লাগবে না, লেখা রয়েছে ফ্রি এন্ট্রি। ইউরোপ, জাপান, চায়না এরকম হতে পারবো না, কারণ আমাদের স্বভাবটা তো কোনোদিন পাল্টাবে না। জলের মধ্যে সব বোতল ভাসছে, মানে খাওয়া দাওয়া করেছে এখানেই সব ফেলে দিয়েছে, আর সেগুলো এখন এখানে ভাসছে। কেউ কেউ আমাকে বলে যে আপনার ভিডিও দেখলে সব জায়গা দেখাও যায় আর সেখানে ফিজিক্যালি যাওয়ার প্রয়োজনও হবে না। তো অনেকেই রয়েছেন যারা আইফেল টাওয়ার, যাদের যাওয়ার ইচ্ছা আছে অন্তত আইফেল টাওয়ারের সামনে গিয়ে ছবি তোলা, তাদের জন্য কিন্তু এই জায়গাটা বেস্ট। কিন্তু 7 ওয়ান্ডার্স অতটাও চোখে না ধরলেও এই আইফেল টাওয়ারটা দেখে কিন্তু মন অবশ্যই ভালো হয়ে যাবে, কারণ এর লোকেশন আর সেই সাথে এর অ্যাম্বিয়েন্স সত্যি দারুণ। একটা ক্যামেরা তখনই পারফেক্ট হয় যখন কিন্তু সেটা ডে লাইট সর্বত্র তার দুর্দান্ত পারফরমেন্স দেয়। ক্যামেরার পিওর ভিডিও মোড অন করে নিয়েছি ফর লো লাইট ফটোগ্রাফি। এই পিওর ভিডিও মোড কিন্তু আমরা দুভাবেই পেতে পারি। যখন আমরা 360 ডিগ্রি ভিডিও শ্যুট করছি তখন ওই পিওর ভিডিও মোড রয়েছে, যখন আমরা ফ্ল্যাট ভিডিও শ্যুট করছি তখনও কিন্তু এই নাইট ফটোগ্রাফি বা পিওর ভিডিও মোড রয়েছে। এই ক্যামেরার যে এআই চিপ রয়েছে, সেই এআই চিপের দৌলতে আমাদের যে ভিডিও কোয়ালিটি সেটা কতটা উন্নত হয় যখন আমি রাত্রে ভিডিও শ্যুট করছি। ফ্রন্টে যখন শ্যুট করব তখন এরকম লাগবে দেখতে। এই পিওর ভিডিও মোড দরকার পড়বে যখন আমরা কোনো একটা শহরে যাব, সেখানকার যে স্কাই স্ক্র্যাপার্সগুলো রয়েছে সেগুলো আমরা ক্যাপচার করব, কিংবা যখন কোনো একটা স্ট্রিট ফুড ক্যাপচার করতে যাবো সেখানে আমরা স্ট্রিট ফুডগুলো দেখাবো রাতের অন্ধকারে, তো সেগুলো ক্যাপচার করতে পারবো। প্রথমে ভেবেছিলাম কেরালার হাউস বোট, পরে দেখলাম একটা রেস্টুরেন্ট, বেশ সুন্দর, ভেতরে বসে খাওয়া দাওয়ার ব্যবস্থা রয়েছে। আর এটা কিন্তু পুরোটা এসি, একটা হাউস বোটকে রেস্টুরেন্ট করা হয়েছে। এটা হচ্ছে চাইনিজ রেস্টুরেন্ট। ভিডিও তো শ্যুট করলাম, কিন্তু ভিডিও এডিট কেমন করে করব? কারণ এই ক্যামেরার যে সবথেকে বড় ফেসিলিটি বা ফিচার সেটা হচ্ছে যে কোনো ভিডিও এডিট করার দরকারই নেই, সিস্টেম বা অ্যাপস নিজেই ভিডিও এডিট করে নেবে। এই রয়েছে Insta360 অ্যাপ। এই হচ্ছে আমার সারাদিনের সমস্ত শ্যুট করা ভিডিও। এটা কিন্তু অ্যান্ড্রয়েড বা iOS বা আমরা কিন্তু আমাদের ল্যাপটপ বা ডেস্কটপের সাথে কানেক্ট করেও কিন্তু আমরা এখান থেকে ভিডিও নিয়ে সেই ভিডিও এডিট করতে পারি। কোনটা ফ্ল্যাট ভিডিও, কোনটা 360 ভিডিও, কোনটা ইনস্টা ফ্রেম ভিডিও, সব এখানে রয়েছে। এবার হচ্ছে 360 ভিডিও। এখানে দেখুন অটো এডিট অপশন রয়েছে। এই অটো এডিট অপশন কিন্তু আমার পুরো ভিডিওকে নিয়ে থেকে অ্যানালাইসিস করবে এআই টেকনোলজি, এবং সেই সাথে কিন্তু ভিডিও নিজে এডিট করে দেবে। আমরা ট্রাভেল ভিডিও বানাবো, ট্রাভেলের জন্য যেরকম ট্রান্সলেশন দরকার, দেখুন অটোমেটিক। এক্সপোর্ট করব, প্লাস এটাকে আমার সোশ্যাল মিডিয়া আপলোড করে দেবো। এক্সপোর্ট হয়ে যাওয়ার পর এখানে অপশান আসবে হোয়াটসঅ্যাপে স্ট্যাটাস দেবো, না আমি এটা ফাইলে সেভ করব, না ইউটিউবে আপলোড করব, না রিলস করব, না মেসেঞ্জারে পাঠাবো। ও কি এডিটিং, কি এডিটিং! দেখুন কোয়ালিটি, দেখুন কোয়ালিটি। সময় থাকবে, সময় নিয়ে আস্তে আস্তে এডিট করবেন, আপলোড করবেন। একটা ভালো ক্যামেরা, সেই সাথে একটা খুব সুন্দর দিন কাটালাম আজকের এই পর্বে। তাহলে ইকো পার্ক হলো, খাওয়া দাওয়া হলো, ঘোরা হলো, নতুন ক্যামেরা দেখা হলো, আর গল্প শোনা হলো। আর হ্যাঁ, আজকের পর্ব কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টস করে জানাবেন। ভিডিও ভালো লাগলে ভিডিওকে একটা লাইক আর শেয়ার করে দেবেন। আর Insta360 X6 যে ক্যামেরা রয়েছে
তার পারচেস লিঙ্ক দেওয়া থাকলো এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে, এবং সেই সাথে কমেন্ট সেকশনে পিন করা থাকলো লিঙ্ক। সবাই খুব ভালো থাকুন, টাটা, বাই বাই, লাভ ইউ।